ব্যাপার, তুমি রুমে চলে আসছো? এটা যদি আমার শাশুড়ি দেখে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। আর বলো না, রুমে না আসলে কি সব কিছু হয়? বাইরে থেকে আর তো আর সব কিছু ম্যানেজ করা সম্ভব না, বুঝো না? ওই জন্যই আমি রুমে আসলাম। দেখো, তুমি যে কাজে আসছো সে কাজটা তাড়াতাড়ি সেরে চলে যাও। আমি আমার শাশুড়িকে দেখে অনেক ভয় পাই। তুমি তো জানো আমার শাশুড়ি যদি জানতে পারে তাহলে অনেক সমস্যা হবে, আমাকে বাড়ি থেকে বের করে দেবে। হ্যাঁ, সেটা তো বুঝতে পারতেছি, কিন্তু কাজটা শেষ করেই দেখো, আমি কাজটা শেষ করে চলে যাব। তাড়াতাড়ি করো। বোমা, এখন বাবা! আমার শাশুড়ি তো চলে আসছে, এখন কি করব? তুমি তাড়াতাড়ি পালিয়ে যাও। বোমা, বোমা! ধরতে দিল না কিসের জন্য? ধরতে দিল না কিসের জন্য? কন্যা করে ঠিক যে তুই ওর মুখ দেখতে দিল না। করছে কন্যা করে এসে তার ঘরে তোকে আমি শেষ করে দেবো। তাড়াতাড়ি কর। আম্মা, আমি কিছুতেই বলবো না, ও গেছিল। আম্মা, আবার কষ্ট কিছুতেই কব না। কোন নাগর আইছিল তোর ঘরে? কত নাগর আসে যে আমি একটারও মুখ দেখতে পারিনি, আর একটার জন্য ওই ছাগলটা বেঁচে গেছে। আর যদি ওর মুখ দেখতে পারতাম না তাহলে ওকে শায়েস্তা করে দিতাম। আর ওকে যেহেতু ধরতে পারিনি, বাদ বাকি কিরা পড়ে রয়েছে। তুই তুই ক এখনো ক, কিন্তু ওই ছাগল কিরা, না হলে তোর এমন হাল করবো না যে তুই এলাকায় মুখ দেখাতে পারবো না নে। আম্মা, আপনার যা ইচ্ছা আমার সাথে আপনি তাই করতে পারেন। আপনি যদি আমার গায়েও হাত তোলেন তাতেও আমি বাধা দেব না, কিন্তু আমি বলতে পারবো না ও কে ছিল। তার মানে তোর এত পেরিত যে তোর যা ইচ্ছা তাই করব, তাও তুই নাগরের নাম কবলা? বাবা বাবা বাবা, তুই কোসে কি আমার সাওয়ালেক সারি চলে গেলেই তো পারিস। আমার সাওয়ালেক সারি দিয়ে পুঁতি তলায় যা, ওই শাখানায় যা, তো মেলা টাকা ইনকামও করতে পারবো, আর নিত্যারও তোর নাগরও জুটবি, তোর খায় সব মিটবি। আম্মা, এসব আপনি কি বলছেন? আমি এমন কোনো কাজ করিনি যার জন্য আপনি আমাকে এত নোংরা নোংরা কথা বলবেন। আর সোহেল আমার স্বামী, আমি কেন আমার স্বামীকে ছেড়ে চলে যাব? কোনোদিনও আমি সোহেলকে ছেড়ে এই বাড়ি থেকে যাব না। শোন, এত স্বামীগিরি ফলাচ্ছিস, আর স্বামী হাত দাগ বাইসে থাকতে আরেকটা নাগর নিয়ে এসে ঘরের ভিতর তুমি ফষ্টি নষ্টি করতে চাও, এ বেলার তোমার বাঁচতেছে না। আর আমি দুটি মুহে দিয়ে ফুল চন্দন ফেলাইছি, তাতে তোমার বাইদে যাচ্ছে কাটার মতো গায়ে। শোনো, ভালো চাস তে এখনো কম, এই নাগরটা কি যাচ্ছিলি, তোর মুখ ছিঁড়ে ফেলা দেবো কিন্তু। আমি তো বললামই আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন, কিন্তু আমি কিছুতেই বলবো না। তুই কিছুতেই কব না? না, বলবো না। কব না যাও। না, বলবো না। কিন্তু এখনো কিরা ভালো করে কয়, এখনো ওই চালটা কিরা, না হলে তোর পরিস্থিতি আরো খারাপ করে দেবো কিন্তু। আমি তো বলছি আম্মা, আমি কিছুতেই বলবো না ও কে ছিল। কয় এখন ওই চাল কিরা, না হইলে তো ওই সওয়ালে কো ধরবো, তোকে ধরবো, আর আমি কিন্তু খুঁজে বাই করবো ওই সওয়াল কিরা। তারপরে কিন্তু দুইজনে কি একসাথে বাইরে জুতার মালা পরাই এই গ্রামতে বাইর করবো। ভালো চেষ্টা কর। আপনি আমাকে প্রয়োজন মেরে ফেলুন আম্মা, তবু আমি স্বীকার করবো না। স্বীকার করবো না? স্বীকার করবো না না? দাঁড়া, আমি আমার সাওয়ালের কাছে না ফোন দিয়ে সব কথা কয়ে দেব, তখন দেখবো কেমন লাগে। আপনি আপনার ছেলেকে কি বলবেন আম্মা? আপনি আপনার ছেলেকে বলার আগে আমি নিজেই সোহেলকে সবকিছু বলে দেব। বাবা, সোরের মায়ের বড় গলা শুনেছি, তবে আজকে দেখলাম তুই চুরি করলো, তুই আবার আমার ছাওয়ালের কাছে কই দিব। আরে তুই কে কবু? তোর আগে না তোর এই নষ্টামির কথাবার্তা আমি আমার সোহেলে কয়ে দেব, তখন দেখবো ও ওই জায়গাতে না তো তালাক নামা পাঠাবি বিদায় করার জন্য, তখন তোর আর কিচ্ছু করার থাকবি না। বুঝতে পারছিস? আম্মা,
আম্মা এটা কি বলে গেল? যদি সোহেলকে সবকিছু বলে দেয় তাহলে তো আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে সোহেল। সোহেল আমার সঙ্গে সংসার করবে না। না না, এটা করলে হবে না। আমাকে খুব সাবধানে থাকতে হবে যেন আমি আম্মার চোখে আর কখনো ধরা না পড়ি। সোহেলের সংসার যদি আমি ছেড়ে চলে যাই তাহলে তাহলে আমি সবগুলো হারিয়ে ফেলবো। আমাকে যে করেই হোক সোহেলের বাড়িতে থাকতেই হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, তুমি কেমন আছো? আর কেমবা থাকতো, তুই কেমবা আছিস সেই কথা ক। মা, তোমার দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। কিন্তু তুমি এমন করে কথা বলছো কেন? বাড়িতে কি কোনো কিছু হয়েছে? আর হইছে যা হচ্ছে, আবার নতুন করে কি হবে বাজান? তোমার বউ যেসব কীর্তিকলাপ করতেছে শোনা, কোথা আমি আর মুখ দিবাই করবি পারতেছি না। কেন মা, আকি কি করছে? তোমার বউ শোনো, তোমার বউ এই বেটা ছাওয়াল ও বেটা ছাওয়ালের সাথে ঘরের কোনায় ওই বাসধারে জানলা দিয়ে ফুকসি পারে আর কথা কয়। মাঝে মধ্যে তো আবার দরজা দিয়ে বাড়া জাতি দেহি, বুঝছাও? কি বলছো মা? মা, তুমি কোনো কিছু না ভেবেই কথাগুলো বলছো। আমি আকিকে খুব ভালো করে চিনি। আকি এমন মেয়ে না, আকি এমনটা করতে পারে না। ও বাবা বাবা, কথাই আছে না, মার পরে না মাসির পরে পাড়ার লোহের ধাপড়া ওরে। বাজান, তোমার মা কথা খেন করছে, তুমি বিশ্বাস করতে চাও না, তুমি বউক বিশ্বাস করতে চাও। তোমার মা এই দুই চোখ দিয়ে নিজে দেখেছে, বুঝছাও? তোমার এই মার চোখকে তুমি অবিশ্বাস করতে কও? মা, সবসময় নিজের চোখে যেটা দেখা যায় অনেক সময় সেটাও মিথ্যা হয়। যাই হোক মা, আমি তো কাজে যাব, আবার পরে কথা বলবো তোমার সঙ্গে। তার মানে তুই আমার কথা বিশ্বাস করতেছিস? কি বিশ্বাস কর সোহেল, তোর বউ এই কামগুলো করেছে আমি দেখেছি। আবার কাটি দিল, এই দেখ কাটি দিলি, এই একটা দোষ। আমি কোনো কথা কতি যাই ফোন কাটি দেয়। আমি তো জানি তুই বিশ্বাস করবো না। হ্যাঁ, তোর বউ এই কথাগুলি কর আগেই আমি তো কথাগুলি কয়ে দিলাম। এখন তোর বউ যখন কবিনি তোকে এই কথাগুলি, তখন দুয়ে দুয়ে যখন চার করবো নি, কিরে মাও তো এই কথাগুলি কলি, তখন তোর মনে ঠিকই খটকা লাগবি নি শোনা। তখন বুঝবো নি তোর মা সত্যি কথাই কইলি। আম্মা, 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 কি হয়েছে কি? আম্মা একটু বাইরে আসেন। কি হয়েছে রে? একটু শান্তির ঘরে শুবের পারিনি, শুরু করে দিস হয়েছে আম্মা আম্মা। তোর জন্য একটু শান্তির শুবের পারিনি। কি হয়েছে কত দেখি? আম্মা, আপনি যে কাজগুলো আমাকে দিয়েছিলেন আমি সমস্ত কাজ করেছি। তাতে আমার কি করা লাগবে? এবার দুনিয়া উদ্ধার করে ফেলা দিছে মনে হচ্ছে কাজগুলি করি। না মা, তা কিছু না। আসলে আমাকে তো আপনি গতকাল থেকে কিছুই খাইতে দেন না। আমার না খুব খিদা লাগছে, তখন আপনার থেকে খাবার চাইলাম। আপনি বললেন যে আগে কাজগুলো যেন করি। আম্মা, আমি তো সমস্ত কাজ করছি, এখন আমাকে কয়টা খাইতে দেন, আমি আর থাকতে পারছি না। তাই তো কই, ঘরের দরজায় কুত্তাকে ফেউ ফেউ করে। কুত্তা ফেউ ফেউ করার কারণ এখন বুঝতে পারলাম। কুত্তার যখনই মন চায় তখনই আসি ভাত দাও করে। আরে কুত্তা, তুই কি জানিস নি বাড়ির দরজায় সবসময় ঘেউ ঘেউ করলেই খাবার পাওয়া যায় না? আম্মা, এইভাবে বলছেন কেন? আমার স্বামী প্রবাস থেকে এত টাকা পয়সা ইনকাম করে দেশে পাঠায়, আপনি তার কেনিকুনাও আমাকে ধরতে দেন না। আমার স্বামীর টাকার উপর কি আমার কোনো হক নাই? আমি সেগুলা বাদ দিলাম, আমার কিছু লাগবে না। অন্তত 3 বেলা আমাকে করে খাইতে তো দিতে পারে, তাও দেন না। শোন, বেশি খাই খাই করিস নি, তাহলে কিন্তু খবর আছে। দেখেন আম্মা, আপনি আমাকে কাজের উপর কাজ দেন, আমি নিজের হাতে এই বাড়ির সমস্ত কাজ করি, বিনিময়ে করে খাবার চাই, আপনি সেটাও দেন না। আবার আমাকে অত্যাচারও করে। কিসের জন্য? আমি কি এমন অপরাধ করছি আপনার কাছে? শোনেন আম্মা,
আপনি যদি আমাকে এখন খাইতে না দেন আর আপনার এই অত্যাচারের মাত্রা যদি দিন দিন বাড়তে থাকে, আমি কিন্তু সমস্ত কথা সোহেলকে বলে দেব। তাই তুই সোহেলে কই দেব, আর তোকে কি করব? তোকে আমি ছেড়ে দেবো, তোর টিপে তোকে একবারে মেরে দেব। শোন, কান খুলে শুনে রাখ, তুই সোহেলে কি করব? তোর এই কুকীর্তির কথা না, তোর ঘরে নাগর আসে, তুই এদিক ওদিক দেহা করিস, এসব কথা তুই কর আগে আমি আমার সাওলের কাছে কই দিছি। দাদা তুই কইলেই সব কথা বিশ্বাস করে ফেলে, কারণ দুয়ে দুয়ে তো চার, আর চার হিসাব করতে আমার শিক্ষিত সাওলের একদম ভুল হবে না নে, বুঝতে পারিস? আম্মা, আপনি এসব কি কথা বলছেন? আমি তো খারাপ কিছু করিনি, তাহলে কেন আপনি সোহেলকে মিথ্যা কথা বলছেন? মিথ্যা? কিসের মিথ্যা? আরে তুই যে সব করেছিস না, ওইগুলি খালি সোহেলের কাছে কইছি, একদম মিথ্যা কিছু করিনি। আর এই যে কুত্তা, সবসময় না পায়ের নিচে থাকার আগে সবসময় মাথার লেভেলে কিসের জন্য থাকবে চাস? আর তোকে একটা কথা কই, আর একবার ঘেউ ঘেউ করার চেষ্টা করব, তোর পরিণতি এর থেকেও বেশি ভয়ঙ্কর হবে কিন্তু। কামে আসলাম, কাম তো সকাল সকালই শেষ হয়ে গেল। তো বিটির বাড়ির কাছ দিয়েই যাচ্ছি, বিটির মুখটা একটু দেখিয়েই যাই, মেলা দিনের মুখান দেখিনি, যাই দেখিয়েই যাই। আখি, আখি, কিরে মা? কে? আমি। ওরে বাবা রে বাবা রে, আমার বিয়াই সাহেব দেখতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি বিয়াই দেখতে যা লাগতেছে না। তে বিয়াই, এই পা ফাটা অবস্থায় গিয়েছিলেন কোনে? বিয়েন, আমি ওই উত্তর একজনের কাম করবে গেছিলাম, কাম করে বাদ যাচ্ছি, তো মনে করলাম যে আখি কতদিন দেখি নে, তো ওর মুখটা একটু দেখে যাই, এই জন্য বাড়ি পার উঠেছি। আহারে বিয়াই সাহেব, আপনি ড্রেসটা যা হয়েছে না, মনে হচ্ছে কি আপনি ফ্যাশন শো দাঁড় করা দেই, র্যাম্পে দাঁড়াই হাঁটলি পরে আপনি ফার্স্ট প্রাইজ পাবেন। এই, আপনি কি কোনো জ্ঞান নেই? যেটা প্রবাসীর বাড়ি, প্রবাসীর বাড়ি কিভাবে আসা লাগে আপনি জানেন না? আমার সওয়ালের আমার কোনো মান সম্মান নেই যে আপনি এই বাড়িতে সিরা গেঞ্জি সিরা লুঙ্গি পা ফাটা অবস্থায় চলে আইছেন। আর একটা কথা বিয়াই, মেয়ের বাড়ি আসার আগে যে হাতে ফল মিষ্টি দই আনা লাগে, সেটি মনে হয় জানেন না আপনি। সে শিক্ষাটা তো আপনার নেই, তা জানবেন কিভাবে? জীবনে তো বিয়েও করেননি আর বরযাত্রীও হননি। শোনেন, যা করেছেন করেছেন, এই মুহূর্তে হেনতেন সোজা বাড়ি চলে যাবেন। আমার বাড়ির ঢোকার চেষ্টা করলেন না, ওই যে ঠ্যাং ভাঙে এই হাতে ধরা দেব, বুঝতে পারছেন? দেখেন বিয়েন, আপনি ভালো করেই জানেন আমি গরিব মানুষ, আমার কোনো সম্পদ নেই, আমার টাকা পয়সা নেই। আপনার ছেলে আমার মেয়েকে বিয়ে করাইছেন, কিন্তু আজকে আপনি আমাকে এইভাবে অপমান করাচ্ছেন। ভুল 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 ভুল, আপনার মেয়েকে তো আমি বিয়ে করাইনি, আপনার মেয়ে আমার ছেলের হাত ধরিয়া চলে এসেছে, বুঝতে পারছেন? আমার একটা মাত্র ছেলে, আমি মেনে নিতে বাধ্য হয়ে আছি, বুঝতে পারছেন? শোনেন, আপনি কি করে ভাবলেন আপনার মতো ফকিন্নির বাচ্চার ঘরের থেকে আমি মেয়ে নিয়ে আসবো আমার বাড়িতে? শোনেন, ভালোই ভালোই করছি, এখনো সময় আছে, হেনতেন চলে যান, যান। ছোট লোকের বাচ্চা কোনে কার। শোনেন বিয়েন, কোনো মানুষ কুকুরকে কোনদিন এইভাবে প্রহার করে না, এইভাবে গাল দেয় না। আপনি আমার বিয়েন,
আপনি আমাকে এতভাবে এইভাবে অপমান করলেন। এত কথা কর যেতে যদি আপনি আমাকে মারতেন তাও সহ্য, কিন্তু এই কথাগুলো আমার আর সহ্য হচ্ছে না। আমি যদি পারতাম না আমার পায়ের স্যান্ডেল খুলে আপনার গালে ঠাস 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 করে চড়াইতাম, বুঝছেন? কিন্তু আমি পারতেছি না। আমার একটা মন আছে তো, বুঝছেন? আর আপনি এই যে কাজগুলি করেন না, কোনো জায়গায় কাজে যাওয়ার নাম করে বাড়ির এ কোনায় ও কোনায় দাঁড়ায় আইসি সারি মেয়ের সাথে গল্প করেন, এই কাজটা কোনো সময় করবেন না। এর আগেও কিন্তু দেখেছি আমার বাড়ির যেদিন ভালো মন্দ রাধা হয়েছে সেই দিন আপনি চলে আইছেন, আধা জিব্বা বাইর করে একবার সাইডে ফুটে এক থাল ভাত খাইয়ে গেছেন। এই কাজটা করার চেষ্টা করেছি, তারপর তোকে ধরটা এনে ছিঁড়ে ফেলা দেবো, বুঝতে পারছিস? যাও যাও। বাবা, তুমি এখানে কেন এসেছো? আমি না তোমাকে এই বাড়িতে আসতে বারণ করেছি, তুমি কি এখানে অপমান হওয়ার জন্য বারবার আসো? আমি তোমার এমন হতভাগা মেয়ে, আমার সামনে তোমাকে অপমান করলেও আমি প্রতিবাদ করতে পারি না। বাবা, অনেক সহ্য করেছো আমার জন্য অপমান, আর না, আমরা গরিব মানুষ তো, গরিব মানুষের কোনো মূল্য নেই বাবা। বাবা, আমি তোমাকে বলছি, তুমি আর এই বাড়িতে এসো না। তোমার এত অপমান, এত লাঞ্ছনা আমি সহ্য করতে পারি না যে বাবা। তুমি মনে করবা তোমার মেয়ে মরে গেছে, তুমি তোমার মেয়েকে খবর দিয়ে দিয়েছো, তুমি আর এই বাড়িতে আসবে না। মারে, তুই যে আমার একটা মাত্র মেয়ে, শুধু তোর মুখটা দেখার জন্য আমি আসি মা। তোর শাশুড়ি যে আমাকে কি অপমান করলো, শেষ পর্যন্ত আমার ঘরে ধাক্কা দিয়ে পালাই দিল। মানে তুই এই জাহান্নামে কেমনে ঘরে বাস করিস মা? আমার যদি সমর্থন থাকতো তাকে আমি আমার বাড়ি দিয়ে যেতাম, তোকে আমি এই জাহান্নামে রাখতাম না। বাবা, আমার দোয়া লাগে, তুমি আর এই বাড়িতে করে দিনও আসবে না। যদি কখনো তুমি খবর পাও তোমার মেয়ে মারা গেছে, তুমি একটা বার শেষ দেখা দেখতে আসবে না। যাও, চলে যাও, আর কখনো আসবে না। তার মানে আমি যা নিজের স্বচক্ষে দেখলাম, কি শাশুড়ি আমার উপর যে একটা খারাপ ব্যবহার করলো, তার মানে আমার মেয়ের উপরে এরকম অত্যাচার করে, আমার মেয়ের উপরে এরকম অনাচার অবিচার করে। তার মানে আমার মেয়েটাক চোখে চোখেই রাখতে হবে, না হলে ওর শাশুড়ি আমার মেয়েকে হয়তো কোনো ক্ষতি করতে পারে। চোখে চোখেই রাখবো। তোমাকে না আমি বলছি যে আমি না ডাকলে তুমি আমাকে ডাকবে না, তুমি কেন অসময়ে? আর বলো না, ওই আমি তো পরে সময় পাবো না। আর তুমি যা যা বলছিলা এ দেখো সব কিছু নিয়ে আসছে। শোনো, তোমার তো এভাবে আসা রিস্ক, সেদিন দেখলে না, আর একটুর জন্য আমার শাশুড়ি তোমাকে ধরে ফেলছিল। যদি সেদিন তুমি ধরা খেয়ে যেতা, আমাদের আর দেখা হতো না, আমি হয়তো এই বাড়িতে আর থাকতেই পারতাম না, বাড়ি থেকে আমাকে বের করে দিত। শোনো, এর জন্য একটা বুদ্ধি বের করছি। এই যে আমি কিছুক্ষণ আগে যে শীষ দিয়ে রাখলাম না তোমাকে, এভাবে আমি তোমাকে শীষ দিয়ে ইশারা দিয়ে রাখবো, সেই সময় তুমি বের হয়ে আসবা, আমরা জঙ্গলে বেড়াবো। আচ্ছা, তা না হয় বুঝলাম,
কিন্তু তুমি একদম সাবধানে আসবে। আমার খুব ভয় করে, বুঝছো? জানোই তো আমার শাশুড়ি কেমন, যদি তোমাকে একবার দেখে ফেলে তাহলে তো অনেক সমস্যা। হ্যাঁ, অলরেডি আমার শিক্ষা হয়ে গেছে। আর একটুর জন্য তো সেদিন আমি ধরাই খাই নাই। আচ্ছা যাই হোক, আমি একটু সাবধানে থাকবো, তুমি একটু সাবধানে থাকো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আর বেশি লেট করব না। শোনো, তুমি কিন্তু ঠিক মতো খাওয়া দাওয়া করবা, তুমি কিন্তু কোনো চিন্তা করবে না, ঠিক আছে? তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না। আমি তো জানি আমার পাশে যদি কেউ না থাকে তোমাকে আমি পাশে পাবো, সেই ভরসাতেই আমি আছি। আমার শুধু টেনশন একটাই, আমার শাশুড়ি। এছাড়া আমার আর কোনো টেনশন নাই। তুমি জানো আমার শাশুড়ি আমাকে সব সময় নজরে রাখে। আমি যদি বাড়ি থেকে 1 মিনিটের জন্য বের হই সে আমাকে ফলো করে। জানি না এখনো ফলো করছে কিনা, আমি তো লুকিয়ে আসছি। আচ্ছা যাই হোক, তোমার শাশুড়িকে যেভাবেই হোক, তুমি লুকিয়ে হোক আর কোনোভাবে ম্যানেজ করে হোক আমার সঙ্গে কিন্তু দেখা করবা। এই কোনো কথা বললা? তুমি আমাকে ডাকবা আর আমি তোমার সঙ্গে দেখা করব না? যে আমার সব সময় পাশে থাকে তার সঙ্গে আমি দেখা করব না তো কার সাথে দেখা করব? তুমি এই নিয়ে একদম চিন্তা করো না। তুমি যখনই আমাকে ডাকবে আমাকে পাবে। আচ্ছা ঠিক আছে, আর মনে হয় বেশিক্ষণ লেট করা ঠিক হবে না, বুঝছো? হঠাৎ কখন যে তোমার শাশুড়ি দেখে ফেলে সে সবার সেদিনকার মতো হাতে নাতে ধরা পড়বে। না না, আমার শাশুড়ির কাছে তো ধরা খাওয়াই যাবে না। তুমি যাও। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমার যদি আবার কিছু প্রয়োজন হয় আমি তোমাকে ফোন দিব। হ্যাঁ, ফোন দেওয়া বলতে আমি যখন তোমাকে এভাবে ইশারা দেবো সেই সময় কিন্তু তুমি আমার সঙ্গে দেখা করবে। আচ্ছা ঠিক আছে, খুব সাবধান। বাই। বাই। কিরে কি কি লুকাচ্ছিস তুই পিছনে? দেখি কিছু না আমি কিছু না করছি। মা কোন নাগর শাড়ি দিয়ে গেল? হ্যাঁ, আমার সামাল মনে হয় কম দেয় তো শাড়ি কাপড়, তাই না? যেমন নাগরের হেনতেন দেওয়া লাগে। কে রে, শাড়ি চুড়ি গয়না গাটি আরো কিছু দেয় নাকি? হ্যাঁ, রাত বিরাইতে নিশ্চয় আবার ঘরে উঠাকে দিয়ে যাস, তাই না? তাছাড়া এইরকম করে শাড়ি চুড়ি দিবি? ওই, কোন স্বার্থ, কোন জিনিস লেনদেন করিস যে নাগর এসে শাড়ি চুড়ি দিয়ে গেল? হচ্ছে কি সকালের ডাইছিলি না সন্ধ্যার ডাইছিলি, না ওই বাসারের তলে যার সাথে কুটুর কুটুর করিস সে আইছিলি, নাকি ওই তাল গাছের নিচে বসে তাল টুপাতে যায় যে আইছিল সে আইছিলি? কোনটা আইছিলি রে? তোর তো আবার নাগরের অভাব নেই, কারণ নাগরগিরি করেই তো তুই খাচ্ছিস, তাই না? হ্যাঁ তুই তো। আম্মা থামুন একটু। আপনার মুখে যা আসছে আপনি তাই বলছেন, কিন্তু কেন আম্মা? আমি এমন কোনো কাজ করিনি যার জন্য আপনি আমাকে এসব খারাপ কথা শোনাবেন। আর এই শাড়ি আমাকে কে দিয়েছে আমি আপনাকে বলতে পারবো না। আপনি আমার শাড়িটা আমাকে দিয়ে দেন। কত বড় আসপদ্দা, কয় করতে পারবি না? এই শাড়ি তুই পাবুলা এখনো করছি। ক এই শাড়ি কিনা দিলি ক? আমি বলবো না আম্মা, এর জন্য আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, কিন্তু আমি কিছুতেই বলবো না ওই শাড়ি আমাকে কে দিয়েছে। শোন শোন আখি, আমি কিন্তু তোর প্রতিনিয়ত দেখতে পাই তুই এর ওর সাথে দেখা করিস। খালি তুই নাম ডাক, তোর কোন নাঙায় সেই কাপড়টা দিয়ে গেল, খালি সেই নাঙার টুটি টিপে আমি তাকে সাহিস্তা করব। করছি কিসের জন্য বলতে যাব আম্মা? আপনি আমাকে ঠিক মতো খাইতে দেন না, ভালো শাড়ি পরতে দেন না। আমার কি ইচ্ছে করে না কয়টা ভালো খাই, ভালো পরি? আমি যা করতেছি আমার ইচ্ছাই করতেছি। আমি আপনাকে কিছুই বলবো না, আমার শাড়ি দেন। ও, তার মানে তোর খাওয়ার অভাব, শাড়ির অভাব, তার মানে তোর স্বামীরও অভাব, তাই না? এই জন্য তুমি নাগর ঢুকাইলি আইসে স্বামীর অভাবটা পূরণ করো, আর এখন শাড়ি চুরির অভাব পূরণ করতে চাও। তাড়াতাড়ি ক, কোন নাগর দিয়ে গেল ক? কিন্তু আপনি কি শুনতে পাননি? আমি তো বলছি আমি কিছুতেই বলতে পারবো না। তোর এত বড় সাহস, তুই আমাকে চোখ রাঙা কথা কইস? তাড়াতাড়ি ক, কোন নাগর দিয়ে ক? আম্মা ছাড়ুন, আম্মা লাগছে আমার।
কো কিন্তু আমি ছাড়বো না, নাম কো। কিছুতে বলবো না। তাড়াতাড়ি কো। আব্বা আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। কো। এখনো নাম কো চাই দেবো কিন্তু। নাম কো। কো। কি রে? আখি? 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 ব্যাপার কি? আখি? ও তো মরে গেল। মরে গেল কে? আমি তো মারতে চাইনি। মরে গেল কিসের জন্য? আমি এখন কি করব? আমি এখন কি করব? এটা যদি সবাই জানতে পারে তাহলে তো আমার ফাঁসি হয়ে যাবে নি। না না, আমি হেন থাকবো না। না না, ও কত রাহাজাবিলা, সবাই তো জানে আমি ওকে দেখতে পারিনি, ও অত্যাচার করি। আমার তো তাহলে বিপদ হয়ে যাবে নি। এখনই ওর একটা ব্যবস্থা করা লাগবে। এনে বসে থাকলে হবে না। মা, মা, আখি, মা, তুমি কেমন আছো? মা, ভালো আছি। তুই? কেন মা, আমি কি আসতে পারি না? মা, আমাকে আসা দেখে মনে হচ্ছে তুমি আমাকে দেখছো না, ভূত দেখছো। না,
ভূত থাকবো কিসের জন্য? মানে হঠাৎ করে চলে আসিস তো, কি কব কোনো ঠাই পাচ্ছি না। আসলেও মানুষ হঠাৎ করে কোনো কিছু দেখলে এরকমই হয়। আমি তো তোমাকে সারপ্রাইজ দিছি, আর সারপ্রাইজ পেয়ে তুমি অনেকটা ঘাবড়ে গেছো, তাই না? আর যাই হোক মা, আকি কোথায়? আকিকে ডাকো। দুঃখের কথা কি খবরে বাজান, আখি এমন একটা কাজ করেছে, মুহে আনাই বুঝছিস কষ্টকর। আরে মা, কি উল্টাপাল্টা বলছো? আগে কি এমন করছে যে তুমি মুখেই বলতে পারছো না? বাজান জানিস তো, হঠাৎ করে কালকে ডয়ের খুলে দেখি কি আমার ডয়েরে আমার ওই 10 ভরি গয়নাও নেই, আবার 6-7 লাখ টাকা ছিল সেটাও নেই। ও মা, হ্যাঁ আখির ঘরে গেছি, আখি কবির, আখি আখি মা, আখি আমার এইটা হয়েছে। ও মা, যাই দেখি আখিও নেই। এটা তুমি কি বলছো মা? তোমার টাকাও নাই, তোমার গহনাও নেই, আবার বাড়িতে আঁকিও নেই, তাহলে আঁকি কোথায় গেছে? জানি নি রে বাজান, আমি মেলা খোঁজাখুঁজি করি। ও মা, যেই মোবাইল করেছি মোবাইলও বন্ধ, কত দেখি কি জ্বালা। এই মেয়েটা কোনে গেছে, কি হয়েছে কিচ্ছু জানিনি। এখন আমি লাশ মাস কোনো চিন্তা না করি, আমি বুঝতে পারলাম যে এই কামগুলো আখেরই, যেহেতু আখিও নেই, গয়নাও নেই, টেকাও নেই, ও ছাড়াই রে কিডা করবে কত দেহি। মা, তুমি কি আঁকিকে অনেক খোঁজাখুঁজির চেষ্টা করছিলা? আর কোশনি দুঃখের কথা, কত খোঁজাখুঁজি করেছি, একেবারে মনে কর যে মসজিদে মসজিদে মাইকিং করেছি, তাও তো খুঁজে পাইনি বাজার। কি করছো তুমি? মসজিদে মসজিদে মাইকিং করছো, মহল্লায় মহল্লায় মাইকিং করছো, অনেক লোক দিয়ে খোঁজাখুঁজি করছো, তারপরেও খুঁজে পাওনি। কিন্তু জানো মা, আমি না আঁকিকে এক নিমেষেই খুঁজে পেয়েছি। কি অবাক হচ্ছ? আঁকিকে দেখবা? আঁকি, এদিকে আসো। এটি আখি কি করি হয়, জীবনও আখিলা। কেন মা, এটা আঁকি হতে পারে না কেন? দেখ, তুই আমার কথা বিশ্বাস কর, ও জীবনেও আখিলা। এটি ঠিক অন্য কেউ, ওই যে কিদিন কয় ওই যে সার্জারি মার্জারি করেছিস, তাই না? আখি হতেই পারে না। কিন্তু আঁকি হতে পারে না কেন সেটা তো বলবা। আরে লক্কর তো আখি কবে জিন্দা কবর দিয়ে ফেলাইছি, চুপ কর, বারবার এক কথা কইস। হ্যাঁ মা, এটাই সত্যি, তুমি আমার বউকে জিন্দা কবর দিছো। কি অবাক হচ্ছ? মানুষ চুরি করার আগে অনেক কিছু প্রমাণ রেখে যায়, কিন্তু তোর সেটা নিজেও জানে না যে আমি কি প্রমাণটা রেখে গেছি। এই প্রমাণটা রেখে গেলে সে ধরা পড়ে যাবে। কি অবাক হচ্ছে তাই না? একজন মানুষকে তুমি জিন্দা কবর দিলা, অথচ সেই মানুষটাই আবার তোমার সামনে এসে দাঁড়ালো, কিন্তু কিভাবে, তাই না? তুমি জানতে চাও ও কিভাবে বেঁচে উঠলো? তাহলে শোনো। আচ্ছা আব্বা, এই যে আমি যখন প্রবাসে ছিলাম, আপনি ফোন দিলেন, ফোন দিয়ে বললেন তাড়াতাড়ি বাসায় আসতে। আমি তাড়াতাড়ি করে বাংলাদেশে চলে আসলাম। আসার পরে আমার সমস্ত জিনিসপত্র আপনাদের বাড়িতে রাখলাম। এখন আমাদের বাড়িতে যাব, আপনি বাড়িতেও ঢুকতে দিলেন না, এখন আমাকে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছেন। আমি কিছুই বুঝলাম না, আসলে আমি বাড়ি ছাড়া জঙ্গলের দিকে যাচ্ছি কেন? আরে বাবা, অবশ্যই কোনো কারণ আছে, তোমাকে বাড়িতে ঢোকাই নেই, তোমার জিনিসপত্র আমার বাড়িতে রাখলাম, এখন তোমার জঙ্গলে দিয়ে নিয়ে যাচ্ছি, কেন নিয়ে যাচ্ছি? অবশ্যই কোনো কারণ আছে, না হলে কি আর এমনি নিয়ে যাই? আমি কিছু বুঝলাম না। বাড়িতে যাব, সবার সঙ্গে দেখা করব, কথাবার্তা বলবো, তারপরেও তো আমরা যাইতে পারতাম, তাই না? কিন্তু তা না করে আপনি জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছেন। আরে বাবা, তুমি বারবার প্রশ্ন করতেছাও। আমার কথা হলো কি যে আমি যে কথা তোমাকে কব সেটা যদি তোমাকে চোখে দেখাইতে পারি, তাহলে তো আমি এত কথা করার দরকার নাই। আমি এই জন্য তোমাকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি, আসো আমার সাথে। বুঝলাম না, আমাকে বললে আমি কি মনে করব, কি বিশ্বাস করব, কি করব না, আপনি সেটা ভাবছেন। আবার বলতেছেন আমাকে আপনি নিজের চোখে দেখাবেন। আচ্ছা চলেন, আপনি আমাকে কি সারপ্রাইজ দিবেন, কি দেখাবেন, চলেন। দেরি হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি চলো, আমার সাথে আসো আসো।
সি মা সি, তুমি যে আমার মা সেটা ভাবতে আমার কষ্ট হয়, ঘৃণা হয়। তুমি আমার মা হয়ে একটা জ্যান্ত মানুষকে জিন্দা কবর দিতে একবারও পিছু পা হইলে না। কি করব আমি, কি করব সেটা কর। তো মেলাবার কইছি আমি, এই বইয়ের মেলা লোকের সাথে পরক্রিয়া রয়েছে, মেলা লোকের সাথে হেনে ওনে দেখা করে। সকালে একজন ঘরের তেন বাড়ায়, আবার রাতে দেখা যায় আরেকজন ঢোকে। আমি খালি হাতে নাতে ধরতে পারিনি, আবার বাস ধরে এ ঝোপে ও ঝোপে জানলার আড়ালে। আমি কথা কতে দেখি, তোকে আমি ফোন দিয়ে কইছি, তুই আমার কথা বিশ্বাসই করিসনি। আমি কি করবো ক? আর তুই কি করলো? তুই বিশ্বাস না করে বইয়ের পক্ষ নিস। শোন সোহেল, তোর বইয়ের ঘর থেকে যে লোক বাড়াইছে আমি হাতে নাতে ধরেছি, আর সেই লোকটার খালি আমি মুখ দেখতে পারিনি, নাহলে তোর বইয়ের সাথে না ওই লোকে আমি জিন্দা কবর দিয়ে দিতাম। আমার কিচ্ছু করার ছিল না। চুপ করো মা, তোমার গলাবাজি বন্ধ করো। তুমি কি ভাবছো আমি কিছুই জানি না? আখির ঘরে থেকে যে লোকগুলো বের হইতো সে আর কেউ না, আমার বন্ধু রাসেল। জানো মা, আমি আমার পরিবার সম্বন্ধে কোনো কিছুই জানতাম না। রাসেল আমাকে ফোন করে বলল, আমার বউকে তুমি ঠিকমতো খাইতে দাও না, তাকে নির্যাতন করো, অত্যাচার করো, এই পরিবারের সমস্ত কাজ তাকে দিয়ে করো, কিন্তু দিন শেষে এক মুঠো খাইতে দাও না। আমি ওই দূরপ্রবাসী থেকে কি করব? আমার মাথায় কোনো কাজ করতেছিল না। আমি কিভাবে আমার বউটাকে বাঁচাবো? ওই স্বামী হিসাবে তো আমার কর্তব্য বউয়ের পাশে দাঁড়ানো, বউকে বাঁচানো, কিন্তু আমার হাতে কোনো উপায় ছিল না। পরে আমি রাসেলকে ফোন করে বলি, রাসেল দিন শেষে অল্প কিছু খাবার আমার বউকে যেন পৌঁছে দেয়, সপ্তাহে একদিন যেন কিছু কাপড় চোপড় কিছু ফলমূল এনে দেয়। তাই রাসেল মাঝে মধ্যে এসে ওর সঙ্গে দেখা করতো, ওকে খাবার দিয়ে যাইতো, ওকে কিছু কাপড় দিয়ে যাইতো। আচ্ছা মা, আমি কাদের জন্য বিদেশে এত কষ্ট করি? তোমাদেরকে ভালো রাখার জন্য দূরপ্রবাসে অনেক কষ্ট করি মা, কিন্তু আমি কষ্ট করে লাভ কি? আমি এত কষ্ট যাদের জন্য করি তারাই খাইতে পারে না, তারাই ঠিকমতো পড়তে পারে না, কিন্তু কেন মা? আমি না তোমার একমাত্র সন্তান, আমাকে না তুমি অনেক ভালোবাসো, আমার সুখ না তো তুমি দেখতে চাও? আমাকে না যে ফোন করে বারবার বলো, সোহেল তুই কেমন আছিস, কি দিয়ে খাওয়া দাওয়া করছিস, তোর শরীর কেমন আছে? তুমি কি একবারও জানতে চাইছো সোহেলকে ভালো রাখার উপায় কি? আরে তোমরা ভালো থাকলেই তো আমি ভালো থাকি, আমার মা ভালো থাকবে, আমার বউ ভালো থাকবে, আমি ওই দূরপ্রবাসে ভালো থাকবো। কিন্তু যখন রাসেল আমাকে ফোন করে বললো আমার পরিবারের এই অবস্থা, তুমিই বলো একজন প্রবাসী কেমনে করে ভালো থাকবে? তুমি জানো প্রত্যেকটি মেয়ে তার বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে আসে, তার সকল আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে তার একটাই আশা থাকে, বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে আসলে সে নতুন আর একটা মা পাবে, নতুন আর একটা বাবা পাবে। কিন্তু তোমার মতো শাশুড়িরা কখনো সেই আশা পূর্ণ হতে দেয় না। তোমরা হয়ে ওঠো ডাইনি শাশুড়ি, দজ্জাল শাশুড়ি, বউকে নির্যাতন করো, অত্যাচার করো। আরে তোমার যদি একটা মেয়ে থাকতো আর তুমি যদি বিয়ে দিতে, আর তোমার জামাই যদি এরকম নির্যাতন করতো, তোমার বিয়ান যদি এরকম নির্যাতন করতো, তাহলে তুমি কি করতা? আমি জানি এই কথার উত্তর তোমার কাছে নেই, কিন্তু আমার তোমার কাছে অনেক কিছু জানার আছে। আমার কি অপরাধ ছিল? আমার এই বউটার কি অপরাধ ছিল? তার একটাই অপরাধ, ও আমাকে অনেক ভালোবাসে। তার একটাই অপরাধ, তার বাবা গরিব। এটাই কি তার অপরাধ? আচ্ছা মা, তোমার আর কত টাকা লাগবে? এই টাকা 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 করতে করতে আমাদের প্রবাসীদের জীবনটা আমরা নষ্ট করে ফেলি। আমাদের পুরা জীবনটা প্রবাসে কষ্ট করি, আমরা ভাবি দেশে যায় একটু সুখের মুখ দেখবো, কিন্তু তা আমরা দেখতে পাই না। আমার সমস্ত টাকা পয়সা সব আমি তোমাকে দিয়ে দিব, আমি আর রাখি আমার গরিব শ্বশুরের বাড়িতেই থাকবো, প্রয়োজনে ভ্যান চালাবো, রিক্সা চালাবো, শ্বশুরের সাথে দিন মজুরের কাজ করবো, তবুও দিন শেষে একটু শান্তি চাই মা, একটু শান্তি চাই। সোহেল, আর কইস নে, আমি আর সহ্য করতে পারতেছি না। এত কিছু ঘটনা আমি তো জানিনি, হোক কিন্তু আমি প্রশ্ন করেছি, বোমা কও কি ডাক, বৌমা কও কি ডাক, ও কয়নি। আমি কি করবো ক? আমি তখন প্রতিশোধ নেওয়ার নেশায় পড়ে গেছিলাম যে এরকম অসভ্য বিয়াদব চরিত্রহীন মেয়ে এই বাড়িতে রাখবো না।
আমি বুঝতে পারিনি। মা আগে চরিত্রহীনা নয়, ও যদি খারাপ কিছু করতে চাইতো অনেক আগে টাকা পয়সা নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যেতে পারতো, কিন্তু ও আমাকে অনেক ভালোবাসে। তুমি একে এত নির্যাতন করছো, এত অত্যাচার করছো, তবু এই বাড়ি ছেড়ে যায়নি। কেন জানো? কারণ ও তোমাকে শাশুড়ির মতো দেখে না, ও তোমাকে মায়ের মতো দেখে। কারণ ওর খুব ছোটবেলায় মা মারা গেছে, তো ওর অনেক শখ মা আদর করবে। শাশুড়ি তো মায়ের মতোই, তাই না? কিন্তু তুমি তুমি কখনো আখির মা হতে পারোনি, শাশুড়ি রয়ে গেছে। মারে, তুই আমাকে মাফ করে দে। আমি অনেক বড় অন্যায় করেছি, ভুল করেছি। আমার আসলে ক্ষমা পাওয়ার কোনো যোগ্যতাই নেই, তারপরেও ক্ষমা চাচ্ছে, তুই ক্ষমা করে দে আমার। না মা, আপনি এভাবে ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না। আসলে আপনি তো কোনো কিছুই জানতেন না। সোহেল আমাকে নিষেধ করেছিল, তাই আমি আপনাকে কিছুই বলিনি। আর মা, আমার তো মা নাই। আমি চাই আপনি আমার মা হয়ে থাকবেন। কি থাকবেন না?